নির্বাচনে হেরে যাওয়ার পরেই রাজ্যের প্রাক্তন দলটির মধ্যে গৃহদাহ শুরু হয়েছিল। একের পর এক নেতা, মুখপাত্র দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একেবারে প্রকাশ্যেই মুখ খোলা শুরু করেছিল। এবার কেমন যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে গোটা ওই তৃণমূল কংগ্রেসের অন্দরে। দিকে দিকে পুরসভাগুলোতে যেন পদত্যাগের হিড়িক পড়ে গেছে। ভাটপাড়া, হালিশহর, গাড়ুলিয়া, একের পর এক পুরসভাগুলোতে পদত্যাগ করছেন তৃণমূলের কাউন্সিলররা। প্রশ্ন হচ্ছে, কেন পুরসভার মেয়াদ থাকা সত্ত্বেও একের পর এক পুরসভায় তৃণমূলের কাউন্সিলররা পদত্যাগ করছেন? নৈতিক দায়বদ্ধতা থেকে, নাকি অনৈতিক কাজের পরিণামের ভয়ে, পরাজয়ের লজ্জা, নাকি দলের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ? আর এই আবহে দলের জয়ী বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষের কচ্ছপ দিবস নিয়ে একটি পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন, কুণাল ঘোষের পোস্টের সঙ্গে কাউন্সিলরদের পদত্যাগের কি সম্পর্ক, তাই তো? আসুন তাহলে বিষয়টা একটু বুঝিয়ে বলি। দেখুন, দিন কয়েক আগেই উত্তর 24 পরগনার হালিশহর পুরসভার ভাইস চেয়ারম্যান সহ একযোগে 16 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছে। সেই কাউন্সিলরদের অভিযোগ ছিল 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে পুরপ্রধান সহ দলের শীর্ষস্থানীয় 7 কাউন্সিলরের কোনো খোঁজ মিলছিল না। শীর্ষ নেতৃত্বের এই অনুপস্থিতি এবং দলের অভ্যন্তরীণ সমন্বয়ের অভাবে ক্ষুব্ধ হয়ে তারা পদত্যাগের পথ বেছে নিয়েছে। আবার ভাটপাড়া পুরসভা নিয়েও তৈরি হয়েছে অস্থিরতা। সূত্রের খবর যা জানা যাচ্ছে যে 35 জন কাউন্সিলরের মধ্যে 30 জনই একযোগে নাকি পদত্যাগ করেছেন। বাকি 2 জন কাউন্সিলর মৃত আর 3 জন এখনো পদত্যাগ করেন। এমনকি পুরসভার চেয়ারম্যান রেবা রাহাও পদ ছেড়ে দিয়েছেন। পদত্যাগ করেছেন উপপ্রধান দেবজ্যোতি ঘোষও। তিনি এই নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবার বলেছেন, কোনো উপায় ছিল না, একে একে সবাই পদত্যাগ করছিল। এই নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কোনো রকম কোনো সাহায্য বা পরামর্শ মেলেনি বলেও রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ভাটপাড়া পুরসভার পদত্যাগী উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ। হালিশহর থেকে ভাটপাড়া, এই দুটি উদাহরণই যথেষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য যে তৃণমূলের সংগঠন আজ ভেতর থেকে ফাঁপা হয়ে গেছে। এরপর আবার শুক্রবার গাড়ুলিয়া পুরসভার 9 জন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে কোথাও 16 জন, কোথাও আবার 30 জন কাউন্সিলর পদত্যাগ করছেন। আর সব ক্ষেত্রেই পদত্যাগী তৃণমূল কাউন্সিলররা অনাস্থা প্রকাশ করছে ওই তৃণমূলের নেতৃত্বের প্রতি। যারা এতদিন দলের সৈনিক বলে নিজেদের পরিচয় দিতেন, তারাই আজ বলছেন যে দল তাদের পাশে নেই, নেতৃত্ব নিখোঁজ, কোনো নির্দেশ নেই, কোনো সমন্বয় নেই। অনেকেই প্রশ্ন তুলছেন, যে দল নিজের নির্বাচিত জনপ্রতিনিধিদেরই ধরে রাখতে পারে না, তারা আবার জনতার আস্থা কিভাবে ধরে রাখবে? আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে ওই কুণাল ঘোষের পোস্টটি। কারণ কুণাল ঘোষ তার পোস্টে লিখেছেন, ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন, খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন, আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন, তারপর সুবিধে মতো চলুন। বাঘ সিংহদের বয়স কম, ওরা অতটা জানে না, যা শেখার কচ্ছপদের মতো সিনিয়র অভিজ্ঞদের থেকে শিখুন। কুণালের এই পোস্ট কি তবে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে? কারণ পরাজয়ের পর না দলনেত্রীকে, না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, কাউকেই কিন্তু খুব একটা ওই বাড়ির বাইরে বের হতে দেখা যায়নি। একদিন শুধু হাইকোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অবস্থা কি তা বোঝা গেছে ওই কালীঘাটে মিটিং শেষে বের হওয়ার সময়। নিরাপত্তার বেষ্টনীহীন অভিষেক কি অসহায়। সাংবাদিকরা যখন তাকে পুরসভার নোটিশ নিয়ে প্রশ্ন করেন, তখন খোলসের ভেতর থেকে মাফ করবেন, গাড়ির ভেতর থেকে যেভাবে মেজাজ হারিয়ে উত্তর দিতে দেখা যায়, তা নিঃসন্দেহে গভীর হতাশার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনী প্রচারে যে এত হুঙ্কার দিলেন,
ডিজে বাজানোর কথা বললেন, সেই তিনি কিনা এখন দলীয় কর্মীদের পাশে দাঁড়াতেও সংশয় বোধ করছেন। আসলে যে নিজেই রক্ষা কবচ পাওয়ার জন্য হাইকোর্টে দৌড়াচ্ছেন, তিনি দলীয় কর্মীদের আর কি সাহারা দেবেন? দলের এই পরাজয়ের জন্য তো দলের অধিকাংশই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে সরাসরি আঙুল তুলেছেন। এই অবস্থায় কি মুখেই বা তিনি ওই কর্মীদের অভয় দেবেন? তবে সত্যি কি দলের নেতৃত্বের প্রতি ক্ষোভের কারণেই এই কাউন্সিলররা পদত্যাগ করছেন, নাকি এর পেছনে রয়েছে আবার ওই পিঠ বাঁচানোর চেষ্টাটাও? কারণ গত 15 বছর ধরে যেভাবে সরকারটা চলেছে, তাতে কাউন্সিলরদের এই গণপদত্যাগের পেছনে যে এক আতঙ্ক আর ভয় কাজ করছে, তা কিন্তু বলাই যায়। আসলে ক্ষমতায় থাকার সময় যে অনিয়ম, দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট সংস্কৃতি গড়ে উঠেছিল, আজ ক্ষমতা হারানোর পর সেই সব কিছুই বুমেরাং হয়ে সামনে আসার আশঙ্কায় এখন কাঁপছে বহু কাউন্সিলর। নৈতিক দায়বদ্ধতার গল্পটা যতই সামনে আনা হোক না কেন, তদন্তের ছায়া যত ঘনীভূত হচ্ছে, ততই ওই পদত্যাগের সংখ্যাটা বাড়ছে। এ যেন আগে থেকে দায় ঝেড়ে ফেলার একটা মরিয়া চেষ্টা। সত্যিই কি পদত্যাগ করলে দায় মুক্ত হওয়া যাবে? এখন প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের কারণে পদত্যাগ করে থাকেন এই কাউন্সিলররা, তবে সেই ভয় তৈরি করলো কে? কেন তৃণমূল সুপ্রিমোকে প্রকাশ্যে বলতে হচ্ছে ভয় পাবেন না? ভয় যদি নাই থাকে, তাহলে এই আশ্বাসের প্রয়োজন পড়ছে কেন? আসলে এই ভয় বাইরের নয়, এই ভয় একেবারে ভেতরের। গত 15 বছর ধরে এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা হয়েছে, যেখানে ক্ষমতা মানেই প্রভাব, আর প্রভাব মানেই দুর্নীতি। কিন্তু ক্ষমতা থেকে সরে যেতেই দুর্নীতির প্রাসাদ তাসের ঘরের মতো এখন ভেঙে পড়ছে। এখন প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি স্বাক্ষর, প্রতিটি টেন্ডার, সব কিছুর হিসেব দিতে হবে যে। আর এই উপলব্ধিটাই হলো এই আতঙ্কের প্রধান কারণ। আর এই আতঙ্ক শুধু যে ওই কাউন্সিলরদের তারা করে বেড়াচ্ছে তা কিন্তু নয়, তারা করছে একেবারে শীর্ষ নেতৃত্বকেও। নিরাপত্তা প্রত্যাহার, এফআইআর, পুরসভার নোটিশ, ধীরে ধীরে যেন তদন্তের গতিপথ এগোচ্ছে ওই কালীঘাটের দিকেই। আর তাই সামান্য প্রশ্নেও মেজাজ হারাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আস্থার জায়গাটাই যেন আজ ভেঙে পড়েছে। আর এই ভাঙন এখন চেইন রিয়াকশনের মতো ছড়িয়ে পড়ছে দিকে দিকে। এক পুরসভায় পদত্যাগ মানেই অন্য পুরসভায় চাপ তৈরি হওয়া। যে কাউন্সিলর আজও পদে রয়েছেন, তিনিও ভাবছেন যদি বিপদে পড়ে যান। ফলে এক ধরনের মনস্তাত্ত্বিক সংকট তৈরি হয়েছে, যেখানে দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তিগত নিরাপত্তাটাই বড় হয়ে উঠছে। আর রাজনীতিতে যখন এই মানসিকতা তৈরি হয়, তখন পতন শুধু সময়ের অপেক্ষা। অন্য পুরসভাগুলোর পাশাপাশি তাই প্রশ্ন উঠছে কলকাতা পুরসভা নিয়েও। 2026-এর ডিসেম্বর পর্যন্ত আদৌ টিকে থাকতে পারবে তো এই বোর্ডটি, নাকি তার আগেই একেবারে তাসের ঘরের মতন ভেঙে পড়বে? এই ভয়ের জন্য দলনেত্রী নিজে কতটা দায়ী? ভয়, আতঙ্কের পরিস্থিতি কোথায় পৌঁছলে একজন কাউন্সিলর আত্মহত্যার পথ বেছে নিতে পারে? তবে কি তৃণমূল কংগ্রেস গোটা দলটাই এবার মুছে যেতে চলেছে? শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে তৃণমূল স্তরকে। নাগেরবাজারের কাজীপাড়ায় নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন তিনি। সঞ্জয় রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক ওই অদিতি মুন্সি এবং তার স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। আরও জানা যাচ্ছে যে একের পর এক দলীয় কাউন্সিলরদের গ্রেপ্তারি নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন এই সঞ্জয়। আর এখানেই প্রশ্ন উঠছে, ভয় আতঙ্কের কারণেই কি একজন কাউন্সিলর তবে আত্মহত্যার পথ বেছে নিলেন? আর যদি এমনটা হয়ে থাকে, তবে প্রশ্ন হচ্ছে এই ভয় আর আতঙ্ক তৈরি করলো কে, কেন? এর দায় কি ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যেতে পারেন? দেখুন, এ কথা সত্য যে গত 15 বছরে তৃণমূলের শাসনে যত সময় গেছে, ততই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে জমেছে ক্ষোভ, উঠে এসেছে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। কোথাও স্থানীয় তৃণমূল নেতাদের দাদাগিরি, সিন্ডিকেট বা দুর্নীতির অভিযোগ, কোথাও আবার সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন সরকারি পরিষেবা থেকে,
বহু ক্ষেত্রেই পুলিশ বা প্রশাসনের দ্বারস্থ হয়েও সমাধান মেলেনি বলেই অভিযোগ। ফলে শাসক দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ভেতরে ভেতরে বেড়েই চলছে। প্রশ্ন হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সুচারু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মনে করা হয়, তিনি কি বুঝতেই পারলেন না যে মানুষের ক্ষোভ একেবারে আকাশ ছোঁয়া হয়ে পড়েছে? এক্ষেত্রে চেষ্টা হয়নি এমনটা কিন্তু নয়, কারণ ক্ষোভের আঁচ পাওয়ার জন্য একটা সময় নিজেই একটি পথ তৈরি করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তা হলো ওই দিদিকে বল। পরে যা একেবারে নতুন রূপ হয় সরাসরি মুখ্যমন্ত্রী। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত 2019 সালের লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর তৃণমূলের ভোটকুশলী সংস্থা ওই আইপ্যাকের পরামর্শে চালু হয়েছিল দিদিকে বলো, যেখানে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানাতে পারতেন। সেই অভিযোগ দ্রুত নিষ্পত্তির চেষ্টা করত প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন টিম। ফলে অল্প সময়ে বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূলের সাফল্যের পেছনে এই উদ্যোগ কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিল। কিন্তু ভোট মিটতেই কেন ধীরে ধীরে একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়ল সেই দিদিকে বলো প্রকল্পটি? তাহলে কি ভোট পাওয়াটাই মূল লক্ষ্য ছিল এর, সমস্যা সমাধান নয়? আর 2023 সালে সরাসরি ওই মুখ্যমন্ত্রী প্রকল্প, এই পদ্ধতির নাম তো এই বাংলার অর্ধেক মানুষ নাকি শোনেইনি। আজ যখন ভোটে একেবারে ভরাডুবি হয়েছে, তখন তৃণমূলের অন্দরে অনেকেই বলছেন এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। আসলে বলে না, ওই চোর পালালে বুদ্ধি বাড়ে, এ যেন ঠিক তাই। কেউ বলছেন হেল্পলাইন কার্যকর থাকলে মানুষের ক্ষোভ সম্পর্কে আগে থেকেই সতর্ক হওয়া যেত। স্থানীয় নেতাদের দাপট, তোলাবাজি, প্রমোটিং নিয়ে অসন্তোষ, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তার সমস্যা, এমন নানান অভিযোগ নাকি জমা পড়েছিল, কিন্তু সেই অভিযোগগুলোকে কোনো গুরুত্বই নাকি দেওয়া হয়। তবে আবার তৃণমূলের সব নেতা যে এই ব্যাখ্যা মেনে নিচ্ছে এমনটা কিন্তু নয়। দলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় প্রকাশ্যেই দাবি করেছেন এবারের ভোটে ধর্মীয় মেরুকরণের বড় প্রভাব ছিল, তাই শুধুমাত্র এই হেল্পলাইনের ব্যর্থতাকে দায়ী করা ঠিক নয়। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মতে মানুষের ক্ষোভ শোনার এবং তা দ্রুত সমাধান করার যে সেতু একসময় ওই তৃণমূলকে সুবিধে দিয়েছিল, সেটাই ধীরে ধীরে একেবারে ভেঙে পড়েছে। আর সেই দূরত্বই শেষ পর্যন্ত তৎকালীন শাসক তৃণমূলের জন্য বড় রাজনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসবের কি কিছুই জানতেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন শীর্ষ নেতৃত্ব? এত বড় ভরাডুবির পরেও, জনতা জনার্দনের রায় পাওয়ার পরেও কিভাবে তৃণমূল নেতারা এখনো নিজেদের গাফিলতি না খুঁজে শাসকের ঘাড়ে দায় ঠেলতে ব্যস্ত? এক্ষেত্রে সেই বিরোধিতার হাতিয়ারটিকেই কি ফের একবার শান দিতে চাইছেন তৃণমূল নেত্রী? বিরোধিতার মাধ্যমেই কি দলীয় কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে তৃণমূল সুপ্রিমোর এই পেপটকের পরেও যদি নিজেদের আত্মবিশ্বাস ফিরে না পান কাউন্সিলর থেকে তৃণমূলের অগণিত কর্মী সমর্থকেরা, তাহলে আগামী দিনে দলটার অস্তিত্ব থাকবে তো? কয়েকটি সূত্র মারফত আবার খবর পাওয়া যাচ্ছে যে কলকাতা পুরসভার মেয়রের পদে আর থাকতে চাইছেন না বলে নাকি ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন ফিরহাদ হাকিম। খুব শীঘ্রই নাকি আনুষ্ঠানিকভাবেও সে কথায় ঘোষণা করবেন বলেও জানা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতেই নাকি স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই কালীঘাটে জরুরি বৈঠক পর্যন্ত ডাকতে হয়েছে, যা স্পষ্ট করে দিচ্ছে যে কলকাতা পুরসভা সহ বিভিন্ন স্তরে দল এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার কঠিন লড়াইটা লড়ছে। তাছাড়া কালীঘাটের এই জরুরি বৈঠকে তৃণমূলের 137 জন কাউন্সিলরের মধ্যে মাত্র 110 জন উপস্থিত ছিলেন। তারক সিং এবং দেবলীনা বিশ্বাসের মতন হেভিওয়েট নেতারা অনুপস্থিত ছিলেন, যা কিন্তু ওই দলের অন্দরেই জল্পনা তৈরি করেছে। আর এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দলের পরাজয়ের পরেই এই কলকাতা পুরসভার 9 নম্বর বোরোর চেয়ারপারসন এই দেবলীনা বিশ্বাস পদত্যাগ করেছে। অন্যদিকে আবার বিভিন্ন পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক লেগে গেছে।
কালীঘাটের বৈঠকে কুণাল ঘোষ, সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা নাকি দলনেত্রীর সামনে সুর চড়িয়ে স্পষ্ট জানিয়েছেন যে তাদের মনের কথা খোলামেলাভাবে বলতে দিতে হবে। নির্বাচনের এই ভরাডুবির জন্য দলের অভ্যন্তরীণ দুর্নীতি এবং ভুল সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছেন নাকি তৃণমূলের অনেক নেতা। পরিস্থিতি বেগতিক দেখে মমতা বন্দ্যোপাধ্যায় দলের আইনি সেল এবং কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন যে প্রশাসনিক কাজে বা পুরসভায় কোনো বাধা এলে সরাসরি ধর্নায় বসতে হবে। জানা গেছে দলটাকে নাকি পেশার মতো নয়, নেশার মতো করে করার পরামর্শ দিয়েছেন তিনি। কিন্তু নেশাতেই তো অনেকেই এই তৃণমূল করেছিলেন, তারপরেও এখন এত ক্ষোভ কেন ওই দলীয় নেতা কর্মীদের মধ্যে? তবে কি সেই নেশা শুধুই ক্ষমতার আর দুর্নীতি করে পয়সা কামানোর নেশা ছিল? যদি তাই হয়ে থাকে তবে সেই নেশা কাটানোর দায় বা দায়িত্বটা কার ছিল? যেভাবে দিকে দিকে কাউন্সিলর থেকে নেতা, বিধায়ক থেকে সাংসদদের প্রাসাদ সম বাড়ি আর বিশাল সম্পত্তি গড়ে উঠেছে, তার কি কিছুই জানতেন না দলের নেত্রী? আপনারাও জানেন যে আপনাদের পাড়ায় কাউন্সিলর আগে কি করতেন, কেমন ছিলেন, আর এখন তার কি অবস্থা। আর সে খবর সত্যিই কি কিছুই রাখতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এটা সম্ভব? নাকি সব জেনে শুনে তিনিও ওই ক্ষমতায় টিকে থাকার নেশায় বুঁদ হয়েছিলেন? আর সে কারণেই কি ফিরাদ কন্যা নাম না করে তাকে ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করলেন? আয়নার সামনে দাঁড়িয়ে কি এখনো সত্যি তৃণমূল নেতৃত্ব দেখতে পাচ্ছেন না নিজেদের দম্ভের প্রতিবিম্বটি? তাদের নাকে কি লাগছে না দুর্নীতির গন্ধ? সত্য আর বাস্তব থেকে যদি মুখ ফিরিয়ে জোর করে সবকিছু ঢাকার চেষ্টা হয় তবে কিন্তু সেদিন খুব বেশি দেরি নেই। তৃণমূলের একটি বড় অংশ এখন অস্তিত্ব সংকটে ভুগছে, বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে বা শান্ত থাকার চেষ্টা করছে যাতে পুরনো দুর্নীতির ফাইল অন্তত করে খুলে না যায়। এই সামগ্রিক পরিস্থিতি প্রমাণ করে যে রাজ্যে ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেস এখন শুধু সংগঠনেই নয়, বরং কলকাতার মতো নিজেদের সবচেয়ে শক্তিশালী দুর্গেও প্রশাসনিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে। 34 বছর শাসনের পর এই বাংলায় শূন্যে পরিণত হয়েছিল বামেরা, কিন্তু তবু তাদের নীতি এবং আদর্শ এবং পন্থার কারণে দলটি রয়ে গেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস, একা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ভর দিয়ে চলা দলটি আগামী দিনে নিজেদের অস্তিত্ব আদৌ টিকিয়ে রাখতে পারবে তো? অশনি সংকেত কিন্তু রয়েছে। আজ এ পর্যন্ত, নমস্কার।